আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটার 21 রাতের আজকের আয়োজনে। আলোচনার পুরোটা সময় জুড়ে ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে, এবং আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি শুরুতেই একটু আপনাদের এই বিষয়ে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে কোরবানির পশুর যোগান ও বাজার পরিস্থিতি। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সামনে যে ঈদুল আজহা রয়েছে, সেই ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে প্রচুর যে সরবরাহ থাকার কথা সেই পশু, সেটা কতটা রয়েছে সেটা একটু আমরা জেনে নিব আজকের আলোচনার মধ্য থেকে, এবং সেই পশুর দাম থেকে শুরু করে সার্বিক যে পরিস্থিতি, বাংলাদেশে যতটা চাহিদা রয়েছে, চাহিদা অনুযায়ী আমাদের সেই যোগানটা রয়েছে কিনা সেটা জানবো। পাশাপাশি দামের ব্যাপারটা একটু জেনে নিতে চাই, এবং আরও যে সার্বিক ব্যবস্থাপনার বিষয়টা আমাদের সবসময় আসলে জানতে হয় যে বাংলাদেশে এই ব্যবস্থাপনা এখন কতটা ভালো গতিতে এগিয়ে যাচ্ছে, বা আমরা যারা একদম মানে সেই যে ত্যাগের মানসিকতা নিয়ে যারা একটি পশু ক্রয় করবেন তারাও কতটা আসলে পারবেন তার, যদি বলি যে তার পছন্দ অনুযায়ী সেই সাধ্যের মধ্যে কিনতে, সেই সার্বিক বিষয়টা একটু আজকে এখানে আলোচনা করতে চাই। যাদেরকে পেয়েছি শুরুতে আপনাদের সাথে আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি ডান থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, রয়েছেন ডক্টর জাহাঙ্গীর আলম খান, সাবেক মহাপরিচালক, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ও কৃষি অর্থনীতিবিদ। মাঝে রয়েছেন AHM শফিকুজ্জামান, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এবং সর্বডানে আজ উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন, সভাপতি, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি শুরুটা একদম সর্বডান থেকে আজকে করতে চাচ্ছি মোহাম্মদ ইমরান হোসেন। কতটা আসলে যোগান রয়েছে, যদি বলি যে পরিমাণ ডিমান্ড তৈরি হয় বাংলাদেশে কোরবানিকে সামনে রেখে, এবছর সেই অনুপাতে পশুর যোগান বাংলাদেশে কতটা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে এই বছর 1,30,00,000 গবাদি পশু প্রস্তুত আছে কোরবানির জন্য। এখন কোরবানির ডিমান্ড আসলে কতটুকু হবে সেটা আসলে বলা খুবই কষ্টকর। যেমন আমি যদি 2019 সালের কথা ধরি, 2019 সালে আমাদের দেশে 1,15,00,000 গবাদি পশু কোরবানি হয়েছে। দিস ইজ দ্য হাইয়েস্ট টিল টু ডেট। বাট পরবর্তী বছর করোনার জন্য 89 লক্ষ চলে, 2020-এ 89 লক্ষ হয়েছে, 2021-এ আবার একটু বাড়ছে, 94 লক্ষ হয়েছে, 2022-এ আবার একটু বাড়ছে, 99 লক্ষ হয়েছে, 2023-এ ছিল 1,39,000। তো এই বছর আসলে ডিমান্ডটা কতটুক হবে এইটা কিন্তু কেউ বলতে পারবে না। তো আমার কাছে যোগান আছে 1,30,00,000। তারপর একটা আনুমানিক আমরা যদি ধরে নেই যে গত বছর থেকে এই বছর 5% ইনক্রিমেন্ট হবে, মানে কোরবানি বাড়বে, তাও 1,05,00,000। তাতেও দেখা যায় যে 23 থেকে 25 লক্ষ গবাদি পশু আমাদের কাছে অতিরিক্ত আছে, মানে আমাদের যা প্রয়োজন তার থেকে আমাদের যোগান বেশি আছে ইনশাআল্লাহ। আচ্ছা, সেখানে আরেকটা ছোট্ট প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে ত্যাগের মানসিকতা নিয়ে যেটা কোরবানি করবার জন্য পশু ক্রয় করা, এর বাইরেও আমরা জেনে থাকি যে এখানে অনেকেই এই সময়টাতে এসে, যেহেতু পশুর যোগান থাকে, ভালো পশু হাটে ওঠে, অনেকেই কিনে থাকেন, যারা বড় বড় হোটেল মালিক রয়েছেন, রেস্টুরেন্ট মালিক রয়েছেন, এরকম একটি কথাও আসলে রয়েছে। সেখান থেকে কি কোনো হিসাব আছে যে কি পরিমাণ সেই চাহিদাটা তৈরি হয়? হোটেল মালিক, রেস্টুরেন্ট মালিকরা গরু কিনবে, মাংসের কিনে রাখে, এই সময় কিনে রাখে, এরকম একটি কথা প্রচলিত রয়েছে। কতটা সত্য আসলে? মানে একেবারেই নমিনাল। এটা হচ্ছে যখন চাঁদ রাতে যখন গরু অবিকৃত থেকে যায়, শয়ে শয়ে হাজার হাজার গরু, তখন যেহেতু দামটা তখন এক্সট্রিমলি ফল করে যায়, মানে এখন আমরা গরুর মাংস কিনে খাচ্ছি 750 টাকা, 800 টাকা, বা কোরবানিদের চাঁদ রাতে যদি অনেক গরু অবিকৃত থেকে যায়, তখন তুলনা করলে গোশতের দাম পড়ে 600 টাকা। তো তখন অনেক রেস্টুরেন্ট মালিকদের তো আর আসলে স্লটারিং প্রসেসিংয়ের নাই, প্রসিজিয়ার তাদের মানে ব্যবস্থাপনা নাই, তার এটা বেশিরভাগ হচ্ছে কসাইরা এই সুযোগটা নেয়। তারা হচ্ছে ঈদের 5-7 দিন পরে আবার যখন দোকান খুলবে, এই গরুগুলোকে নিয়ে 50টা, 100টা, 200টা গরু তাদের রাখার জায়গা থাকে, তারা এগুলোকে কিনে নিয়ে সংরক্ষণ করে রাখে, যাতে পরবর্তীতে তারা এগুলা ভালো দামে বিক্রি করতে পারে। বাট রেস্টুরেন্ট মালিকদের সুযোগ নেই। একদম শুরুতে এইটুকু একটু ছোট্ট করে জেনে নেই যে যেহেতু বাজার পরিস্থিতি একটা শব্দ আমাদের শিরোনামের সাথে আজকে জুড়ে দেয়া আছে, যে এই বছর আমি যদি গরুর ব্যাপারটাই আগে জেনে নেই, তাহলে কিভাবে নির্ধারণ করা হয়েছে দামটা? কারণ আমরা জানি যে কেজি হিসাবে একটা গরু বলা হয়, যে কেজি প্রতি এত হিসাব করে তারপর গরুটার দাম নির্ধারণ করা হয়, সেভাবে কতটা ধরা হয়েছে এবার?
গত বছর আমরা যে গরুটা 525 টাকা কেজি বিক্রি করছি লাইভ ওয়েটে 400 কেজির নিচে, এই বছর আমরা 25 টাকা কমায় দিয়ে সেই গরুটা বিক্রি করতেছি 500 টাকা কেজি। মানে আমরা ঢালাওভাবে মনরাত আগে বলতে পারি যে গত বছর থেকে এই বছর ছোট গরুগুলা মাঝারি গরুগুলার দাম 5% কম থাকবে। আর যেগুলো একদম বিভিন্ন যে দামি গরু আমরা বলি, যেটা এই গরুর বংশ ব্যাপারে বলা হয়, দামি গরু সেই সমস্ত গরুর ক্ষেত্রে কিভাবে ভাবা হচ্ছে? দামি গরু আমাদের দেশে প্রত্যেক বছর 1 কোটি গরুর প্রয়োজন হয়। 55 লক্ষ গরু হচ্ছে সারা বছর ব্যাপী, 45 লক্ষ গরু শুধু কোরবানিকে ঘিরে। তো 45 লক্ষ গরুর মধ্যে দেখা গেছে আপনার 44 লক্ষ 80 হাজারই বিক্রি হয় সেই ছোট গরুই, আর 10-20 হাজার বিক্রি হয় বড় গরু। এটা তো মানে মার্কেটে তেমন বড় না। আমি এক্সক্লুসিভ মানে একদম স্পেশাল কিছু গরু আপনারা তোলেন না, যে এটা মেক্সিকো থেকে আনা হয়েছে, সেগুলো কি রকম? স্পেশালের দাম তো স্পেশালই হবে। স্পেশালের ব্যাপারটা হচ্ছে স্পেশাল তো স্পেশাল সবাই কিনতে পারবে না কিংবা কিনবে না। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এক একজনের কাছে এক এক লেভেলের মানুষের কাছে টাকার মূল্য কিন্তু এক এক রকম। যেমন যে 20,000 টাকার চাকরি করে তার কাছে 1 লাখ টাকার মূল্য একরকম, আর আম্বানির কাছে 1 লাখ টাকার মূল্য একরকম। তো এখন যে 20,000 টাকার চাকরি করে সে তো 1 লাখ টাকা দামের গরু কিনলেই তার জন্য অনেক, বাট যার মাসে ইনকাম কয়েক কোটি টাকা তার কাছে কিন্তু 1 লাখ টাকার কোনো মূল্য নাই। কিছুটা বোধহয় আমরা স্পষ্ট হতে পারলাম। সেক্ষেত্রে স্পেশাল যে গরুর কথা বললেন, তাহলে স্পেশালের ক্ষেত্রে ওই ব্যাপারটাই কতটা কাজ করে নাকি বিবেচনাটাও কাজ করে, সেটা নিয়ে আমি আপনার কাছে পরে আসি। ডক্টর জাহাঙ্গীর আলম খানকে একটু শুনে নেই। আপনার কাছে কি মনে হয় এবছরের কোরবানির পরিস্থিতি, মানে পশুর যোগান, পশুর নানান ধরনের দাম, নিঃসন্দেহে আপনার কাছে তথ্য রয়েছে। কোরবানির আগে যারা এই তথ্যটা সরবরাহ করে, ডিএলএস, ডাইরেক্টরেট অফ লাইভস্টক সার্ভিসেস, তারা ওই কথাটাই বলেছে যে 1,30,00,000, এবং গত বছর 1,20,00,000 মতো ছিল, কিন্তু অনেক বেশি উদ্বৃত্ত ছিল, প্রায় 20 লাখ উদ্বৃত্ত ছিল, যোগান বেশি ছিল গত বছর। তো এই বছর এরকমই হয়তো বা উনি 5% বলেছে, যে যদি ম্যাক্সিমাম হয়, সাধারণত এটা হিসেব করা হয় 5 to 10%। যদি মনে হয় যে ম্যাক্সিমাম হবে 10%, তাহলে 1,20,00,000, 1,10,00,000, আরও 20 লাখ আপনার উদ্বৃত্ত থাকবে। তো এই ক্ষেত্রে কোরবানির বাজারটা মোটামুটিভাবে একটু সাশ্রয়ী হবে বলে ধারণা করা হয়, এবং উনি বলছেন যে গত বছর যেখানে 525 টাকা পার কেজি লাইভ ওয়েট ছিল, এটা ওনারা 500 টাকা কেজি লাইভ ওয়েট এটা ওনারা নির্ধারণ করেছেন। তো তারপরেও দেখা যায় যে বাজারে অনেক সময় কোরবানির পশুর দাম অনেক বেড়ে যায়। এটা আরেকটা জিনিস হলো যে এটা যে ট্রেডিশনাল পদ্ধতিতে যে গরু পালা, সেটা অনেকটাই কমে গেছে। এখন আমাদের চাষাবাদ ব্যবস্থা অনেকটা যান্ত্রিক হয়ে গেছে, হালের বলদের সুযোগটা এখন খুবই কম। কাজেই পারিবারিক পদ্ধতিতে যে গরু পালা, ট্রেডিশনাল পদ্ধতিতে, এটা অনেকটাই কমে গেছে, যে কারণে কম্পিটিশনটা অনেকটাই কমে গেছে। তো এমন একটা পরিস্থিতিতে কখনো কখনো গরুর দাম বেড়ে যায় এবং মাংসের দামও বেড়ে যায়। আর এটার পেছনে এখানেও একটু আপনার কাছ থেকে তথ্য নিয়ে নিই, যে একেবারে যে পারিবারিকভাবে পশুপালন বা সেই মোটা তাজাকরণ, সেটা কমে গেছে, এটা কোন দিক থেকে বলছেন? সেটা কি একদম সত্যিকার যে গ্রামের যে তথ্য সেটা থেকে বলছেন? গ্রাম পর্যায়ে এখন নাকি তাদেরটা আবার অন্যরা কিনে নিচ্ছে? সরবরাহটা বেশিরভাগ আমাদের কমার্শিয়াল ফার্মার যারা, তাদের কাছ থেকে আসে। আগে সেই সরবরাহটা আসতো একদম গ্রামে। এখানে এই তথ্যটা একটু রয়েছে, সেটা একটু স্পষ্ট হতে চাই, যে অনেকে বলছেন যে না, পারিবারিকভাবেও সেরকম কৃষকরা এখনো পশু পালন করছেন, পশুর সে মোটা তাজাকরণ করছেন, কিন্তু তাদের কাছ থেকে বড় বড় যে যারা রয়েছে তারা নিয়ে যাচ্ছে, ডেইরি ফার্মের যারা মালিক, তারা কিনে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো যে আগে ওই যারা চাষাবাদ করতেন তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গরু পালন করতেন, এবং যদি আপনারা হিসাব নেন যে একটা সেন্সাস থেকে আরেকটা সেন্সাস, দেখা যায় যে পারিবারিক পর্যায়ে যারা গরু পালে তাদের সংখ্যা কমে যাচ্ছে, এবং আমাদের যারা কমার্শিয়াল ফার্মার যারা আছে তাদের সংখ্যা বাড়ছে, এবং কমার্শিয়াল ফার্মের ক্ষেত্রে গরুর সংখ্যা অনেক বাড়ছে, সরবরাহটা ওখান থেকে বেশি আসছে। একটা পর্যায়ে এরকম হয়, পৃথিবীর উন্নত দেশগুলো যেখানে আছে সেখানে একসময়
হালের লাঙ্গল দিয়ে চাষাবাদ হতো, পরে তো এখন প্রায় 99 টেকনোলজি চলে এসেছে। চলে এসছে। তো এটা হয়তো হয়, তবে আমরা বোধহয় খুব দ্রুত আমরা সুইফট করেছি যে এবং আমাদের যে পারিবারিক গরু প্রতিপালন, ঘরে ঘরে পারিবারিক গরু একটা দুইটা পালন, এটা হয়তো কমে গেছে, যার জন্য কম্পিটিশনটা অনেকটা। শুনে নিলাম, বসিয়ে রেখেছি এইচএম শফিকুজ্জামান, তাকে একটু শুনে আসি। এবার যে এখন তো হাটগুলো জমতে শুরু করেছে, অনেকেই ইতিমধ্যেই কিনে ফেলেছে, সেই জায়গাটায় ভোক্তাদের যদি বলি যে স্বস্তির জায়গাটা কতটা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা স্বস্তির সাথে দামের বিষয়টা আছে। একটা বিষয় হলো যে কোরবানির মূল থিমটা বুঝতে হবে, এটা কিন্তু স্যাক্রিফাইসের জায়গা। এখানে যদি আপনি বলেন যে দাম কত হবে, এটি আসলে ওই থিমের সাথে যায় না, যেহেতু আমাদের এটি একটা ধর্মীয় একটা বিষয় আছে। এবং এখানে যে জিনিসটা দেখলাম, আমার পাশে একজন বাংলাদেশের ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বসে আছেন এবং তিনি ব্রাহ্মা গরু 1 কোটি টাকায় বিক্রি করেছেন। এটি আসলে বেশি নিউজ হচ্ছে, কিন্তু যে জিনিসটা হলো যে আমাদের স্ট্যাটিস্টিক্স বা এখানে সরবরাহের কোনো ঘাটতি নেই, এবং সরবরাহের ঘাটতি না থাকলে যেটা ইকোনমিক্সের নর্মাল যে থিওরি, সেখানে অবশ্যই ডিমান্ডের সাথে যদি আমার সরবরাহ বেশি থাকে তাহলে তো দাম স্বস্তি জায়গায় থাকবে। প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। সেটি হলো যে প্রথম হলো যে এই গরুগুলো কোথা থেকে আসে, যেটি আমাদের এখানে জাহাঙ্গীর সাহেব বললেন যে আমরা যে গৃহস্থ ঘরে যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে চাষাবাদগুলো হচ্ছে, এগুলো আস্তে আস্তে কিন্তু আমরা শিফট করছি, কর্পোরেট গ্রুপের কাছে চলে যাচ্ছে। ইমরান ভাইদের মতো অনেক অ্যাগ্রো ফার্ম তৈরি হয়েছে যারা প্রচুর গরু উৎপাদন করে, এবং সেই গরুগুলো কিন্তু নর্মাল আমাদের সাধারণ সময় যে মাংসগুলো আমরা আমাদের বাজার থেকে কিনি সেইটার টার্গেট করি না, ওনারা আসলে অনেকটাই কোরবানিকে টার্গেট করেই করেন। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে আমাদের গরুর দামটা কত হবে বা মাংসের দাম কত হবে, এটা নিয়ে অনেক ডিবেট আছে। এর আগে আপনার মনে আছে যে যখন 800 টাকা গরুর দাম হয়ে গেল, মানে মাংসের দাম হয়ে গেল, তখন কিন্তু একটি ঘটনা ঘটলো। আমরা ইমরান ভাইদের সাথে অনেকবার মিটিং করেছি, আমরা প্রেস ক্লাবে পর্যন্ত আমরা এগুলো নিয়ে রিকমেন্ডেশন দিয়েছিলাম। সেখানে গরুর দামের মাংসের সেটি হলো উৎপাদন কস্টের সাথে এটা সরাসরি জড়িত, সেখানে খাদ্যের দাম বেড়েছে, এগুলো ওনাদের যৌক্তিক বিষয়। এর বাইরে কিন্তু অনেকগুলো কাজ করার আছে, যেমন দানাদার খাদ্যে আমরা শিফট করেছি, সেখানে আমাদের আসলে ওই চারণভূমিগুলো নেই। আমরা যে ন্যাচারাল ঘাস থেকে যেটা আপনার আগে গরুগুলো বড় করা হতো সেইগুলো নেই, সেখানে আমাদের ইম্পোর্টের বিষয় আছে, এগুলো যেমন আছে সত্য, এর বাইরেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ম্যানুপুলেট করা হয়। সেই ম্যানুপুলেশন কি, আমাদের পরিবহনের সমস্যা আছে, আমাদের গরুর কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা ভ্যালু চেনে আনতে পারি না, যেমন গরুর রক্ত, এটা কিন্তু একটা ভ্যালুয়েবল আইটেম, এটা দিয়ে প্রোটিন তৈরি হয়, যেটা ফিশ ফিডে বা আমাদের এই প্রোটিনটা ব্যবহার হয়, সেটাকে কিন্তু আমরা কালেক্ট করতে পারছি না। গরুর যে বর্জ্যগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভ্যালুয়েবল আইটেম, যেগুলো আমরা ফেলে দিচ্ছি, সেই অর্গানগুলো আমাদের বিদেশে এক্সপোর্টের সুযোগ আছে। সবচেয়ে বড় জায়গা যে চামড়া, সেই চামড়া একটা 1 লক্ষ টাকার যে গরুর চামড়া, সেটি বিক্রি হবে মাত্র হয়তো 1000 টাকা বা 1200 টাকা, যেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন এই চামড়ার দামটা কত হওয়া উচিত, এটা যদি এই চামড়ার দামটা প্রপার ফেয়ার প্রাইস পাওয়া যেত তাহলে কিন্তু সেখানে মাংসের দামের উপরেও একটা প্রভাব পড়তো। এখন ধরেন গরুর দাম বা মাংসের দাম কীভাবে নির্ধারণ হয়েছে, একটা সময় যেটা ছিল যে খলিল একটা ব্রেক থ্রু করলো, এবং খলিলের যখন 600 টাকার নিচে বিক্রি করলো, এটা নিয়ে হইচই পড়ে গেল। তখন আমরা বসে আমরা ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং এখানে যে ঢাকা সিটিতে যে মাংস ব্যবসায়ী সমিতি, ওনারা বসে একটা যৌক্তিক মূল্য ওনারা নিজেরাই অ্যানালাইসিস করে দিলেন, সেটা হলো 650 টাকা, এবং সেখানে কতটুকু হাড্ডি থাকবে, কতটুকু ফ্যাট থাকবে, এগুলো মিলে কিন্তু এটা নির্ধারণ করা হলো। কিন্তু এটিও কিন্তু পরবর্তীতে সাস্টেন করেনি, কারণ হলো যে এইখানে যে সাপ্লাই এবং সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ম্যানিপুলেশনটা হয়। নর্মালি যেটা হয়, কোরবানিকে টার্গেট করে যে গরুগুলো পালন করা হয়, এটা কিন্তু কোরবানির 2-3 মাস আগে থেকে এখানে সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকেই যায়। মানে সেখানে কিন্তু তারা টার্গেট করে যে কোরবানিতে এটা মোটা তাজা করে বিক্রি করবে, এখানে একটা বিষয় আছে। আরেকটি যে জিনিসটা যেমন হাটে যেটা বিক্রি হয়, একটা জিনিস হলো যে ইমরান ভাইরা যেটা কর্পোরেট গরু বলবো সেটি ডিফারেন্ট জিনিস, এবং সেটা কিন্তু একদম এক্সক্লুসিভ গরু। কিন্তু এইখানে যেটা প্রবলেম হচ্ছে সেটি হলো যে একটা গরুর দাম যখন 1 কোটি টাকায় বিক্রি হয়, তখন হলো কি যে এখানে একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার তৈরি হয় নর্মাল খামারিদের ক্ষেত্রে, বা যারা আপনার ভোক্তারা যারা যখন কিনতে যাবে, তখন এটার বেস প্রাইস যেটা হলো আমরা 2 দাঁতের গরু বা 2 বছর বয়স, যেটা হয়তো সেটার 200 কেজি থেকে 220 কেজি বা 30 কেজি যে গরুটা, সেটি দেখা গেলো যে বেস প্রাইসটাই হলো 1 লাখ টাকার থেকে শুরু হয়ে যায়। তো সেইখানে একটা জিনিস হলো যে গরুর দাম, বিশেষ করে ঢাকা সিটির যে হাটগুলোতে, সেখানে একটা বড় প্রবলেম হলো সাপ্লাই চেনে, অর্থাৎ
এখানে সিটি কর্পোরেশন যে হাটগুলো করেছে, গরুগুলো আসবে ঢাকার বাইরে থেকে। সেখানে অনেক সময় যেটা করা হয় সেটি হলো যে ট্রাকগুলো আটকে রাখা হয়, অর্থাৎ এখানে যাতে সারপ্লাস সাপ্লাই না হয়। কারণ সারপ্লাস সাপ্লাই হলে হয় কি যে দামটা হঠাৎ করে পড়ে যায়, যেটি 2-1 বছর আগে যেটা দেখেছি যে ঈদের আগের দিন এত গরু এসেছে যে দেখা গেল যে একটা গরু কিনতে গিয়ে সে 2টো গরু কিনে নিয়েছে। আবার উল্টাটা হয়, সেটি হলো যে সাপ্লাইটা যদি ওই জায়গায় নিয়ন্ত্রণ হয় তাহলে কি হচ্ছে যে সারপ্লাস সাপ্লাই না থাকলে, ডিমান্ড বেশি থাকলে দেখা গেল যে একটা গরু ট্রাক থেকে নামানোর পর ওই রশি নিয়ে 3-4জন টানাটানি করছে এবং কি দাম, যে দাম হাঁকা হচ্ছে সেই দামেই কিন্তু নেওয়া হচ্ছে। আপনাকে এই পর্যায়ে একটু থামাই, কারণ হচ্ছে আমি একদম আপনার বক্তব্যের যে শুরুর জায়গাটা সেখানে আসতে চাই। আপনি বলছিলেন যে প্রথমেই দেখতে হবে যে গরু মানুষ যারা কিনবে কোন উদ্দেশ্যে কিনবে, ত্যাগের মানসিকতা নিয়ে তারা কোরবানি দিবে, সেই জায়গাটায়। এইখানেই আমার প্রশ্নটা হচ্ছে ত্যাগের মানসিকতা। আপনি এরপর অবশ্য অনেকগুলো বিষয় এমনিতেই নিয়ে এসেছেন যে কারা ম্যানিপুলেট করছে, কিভাবে করছে, কিন্তু সেই ত্যাগের মানসিকতা যিনি কিনবেন তার তো থাকতেই হবে। তিনি দাম নিয়ে অতটা ভাবলে আর কি করে এই উৎসর্গ করবেন? কিন্তু এর বাইরেও যিনি বিক্রি করবেন, ত্যাগের মানসিকতা কি তার থাকতে হবে না, নাকি সে শুধু প্রফিটের মানসিকতা নিয়েই থাকবেন? এটা হচ্ছে আপনার কাছে আমার জানতে চাই। এখন আমাদের দেশে যেটা হয়েছে এটা তো সত্য, সেখানে আসলে আমাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড তো সমস্ত সেক্টরেই অনেকটাই নিম্নগামী। সেখানে ব্যবসায়ী বা যিনি কৃষক, যিনি এই গরুটাকে আপনার বড় করলেন, সত্যিকার অর্থে আমি যদি একটা কস্ট দিয়ে গরুটা কিনি, সেটা আসলে উনি কতটুকু পাচ্ছেন। এই জায়গায় আর একটা বিষয় তৈরি হয়ে গেছে। ইমরান ভাইদের যে গ্রুপ আছে সেটা কিন্তু ওনাদের যে ফার্ম, সেখানেই উনি হয়তো 200-500 গরু পালছেন। শুধু সেটাই নয়, ওনারা কিন্তু যে এলাকায় গরু উৎপাদন হয়, বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা এবং ওই বেলটা, বিশেষ করে আপনার কুষ্টিয়া বেল্টে, সেখানে কিন্তু ওনাদের প্রচুর আপনার কৃষক পর্যায়ের ব্যক্তিরা আছেন। ওনারা তাদেরকে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে এই গরুগুলো কিন্তু ওখানেও লালন পালন করেন। সেখানে এখনও যদি বলি, যেটা জাহাঙ্গীর সাহেব বললেন যে ইয়েতে প্রান্তিক পর্যায়ে উৎপাদন হয় না, কিন্তু এখনও কিন্তু প্রান্তিক পর্যায়ে, আমি জানি না, ইমরান ভাই হয়তো স্ট্যাটিস্টিক্স দিতে পারে, এখানে কমে গেছে, কিন্তু এখনও কিন্তু 80% থেকে 85% হতে পারে প্রান্তিক পর্যায়ে। আপনার কর্পোরেট পর্যায়ে আছে হয়তো 10% বা 15%। প্রবলেমটা হচ্ছে কি, এখানে যখন কর্পোরেট পর্যায়ের যে গরুগুলো হচ্ছে বা এই ফার্মে যেগুলো সুন্দর গরুগুলো তারা তৈরি করছে, বা আপনি যে বংশ পরিচয়ের কথা বললেন, তখন হয় কি যে ওইটার দামটা যখন এমন একটা জায়গায় স্কাইতে চলে যায়, তখন হয় কি যে বেস প্রাইসটাও কিন্তু বেড়ে যায়। এবং সেখানে ওই জায়গাটা হয়েছে কি যে আমাদের দেশে যেটা হয় যে আপনার অনেকটা হুজুগে চলে আসে, যে কি হলো যে এই গরুর আপনার যেটা সাপ্লাই নেই বা এরকম একটা বিষয় থাকে, তখন হয় কি যে তখন আর আপনার এটি কিন্তু দামটা কন্ট্রোল করা যায় না। এই জায়গায় আমি যে জিনিসটা বলতে চাই সেটি হলো যে আমাদের যারা গ্রাহকরা আছেন বা আমাদের যারা ভোক্তারা হাটে গিয়ে কিনবেন, সেখানে একটা জিনিস আমি নিশ্চয়তা দিতে পারি, এবং আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আমরা অ্যানালিসিস করেছি, এখনও প্রায় এইবার কোরবানির উপযুক্ত গরু কিন্তু 20 থেকে 25 লক্ষ সারপ্লাস আছে। তাহলে সারপ্লাস থাকলে কিন্তু আপনার ক্রাইসিস হওয়ার কথা না। এখন ম্যানেজমেন্টের জায়গায় একটা বড় জায়গা, অর্থাৎ এটি যে যাতে স্মুথলি আসে, এখানে যে চাঁদাবাজির কথা বলা হয় সেগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, এবং এই হাটে অনেক সময় করে কি যে এখানেও একটা ছোটখাটো সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তো আসলে একটা বিস্তর আলোচনা রয়েই গেল। আমি বিরতি নিয়ে এসে সেই আলোচনায় প্রবেশ করব। রয়েছেন আপনারা। আবারও ফিরে এলাম নিটল টাটা 21 রাতের আজকের এই আয়োজনে, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আপনারা যারা ছিলেন বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে তারা তো জানেনই, আর যারা মাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি সামনে ঈদুল আজহা, এবং সেই ঈদুল আজহা উপলক্ষে আমাদের দেশে যে পশু রয়েছে, কোরবানির পশু, সেই পশুর যোগান কীরকম রয়েছে এবং সার্বিক যে বাজার ব্যবস্থাপনা, সেটা নিয়েও আজ আলোচনাটা করছি। আমি এই পর্যায়ে আবারও আসতে চাই মোহাম্মদ ইমরান হোসেন আপনার কাছে। যে কথাগুলো AHM শফিকুজ্জামান বলছিলেন সেখান থেকে কয়েকটা একটু জেনে নেই। যেমন হাটে গরু হয়তো থাকলো না, গরুর দড়ি নিয়ে, কারণ ক্রেতা তো যাবেন, একটা গরুর দড়ি নিয়ে 3-4 জন টানাটানি করছেন। আবার দেখা যায় যে কোনো দিন অনেক বেশি গরু চলে আসলো, সেদিন হয়তো ওই গরুগুলো বিক্রি হয় না বা কেনার মতো ক্রেতা থাকে না। সেই জায়গাটা যারা এগ্রো থেকে সরাসরি বিক্রি করছেন আপনারা, সেটা তো হচ্ছেই, কিন্তু যারা হাটে তুলছেন সেটার কি কোনো ধরনের সমন্বয় রয়েছে? আসলে হাটে কোনো ধরনের সমন্বয় নাই কেন? কারণ আসলে আমরা সবাই একদম নির্বিঘ্নে বলতে পারতেছি যে আমাদের কাছে 1,30,00,000 গবাদি পশু আছে।
বাট এটা কিন্তু কেউ ডেফিনেটলি বলতে পারতেছে না যে 1,10,00,000 কোরবানি হবেই। যদি এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারতো যে 1,10,00,000 কোরবানি হবেই, তাহলে হয়তো বা ডিএলএস তাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা আছে, তাদেরকে দিয়ে বলতো যে ঠিক আছে তোমরা কন্ট্রোল করে 1,12,00,000ই গরু বাজারে পাঠাও, বাকি 18,00,000 তোমরা হোল্ড ব্যাক করো। কারণ ওই 18,00,000 যখন চলে আসবে তখন বাজারে একটা অস্থিতিশীল অবস্থা ক্রিয়েট হবে, এবং এই 18,00,000 গরু যখন আবার অবিকৃত থেকে ফেরত যাবে তখন ওইটার কিন্তু আবার একটা লেট ইম্প্যাক্ট আছে, যেমন ঘরে ফেরত যাওয়ার পরে অসুস্থ হবে, খোরা রোগ হবে, অনেক রকমের সমস্যা হবে, অনেক টাকা ব্যয় হবে। তো এটা আসলে সম্ভব না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনারা দেখছি এই সময়টা আসতে সবাই চাঁদাবাজিকে খুব বড়ভাবে একটা কারণ ধরেন গরুর দাম বাড়ার, বাট বেসিকলি চাঁদাবাজি এই জায়গায় অনেক বড় রোল প্লে করে না। এই জায়গায় সবচেয়ে বড় রোল প্লে করে যে ব্যাপারটা সেটা হচ্ছে হাটের হাসিলের ব্যাপারটা। সেটা হচ্ছে আপনার একটা প্রান্তিক কৃষক তার গরুটা নিয়ে গেল গ্রামের একটা হাটে, গ্রামের হাটের থেকে নিয়ে আসবে হচ্ছে শহরের ব্যাপারীরা, শহরের ব্যাপারীরা যখন ওই হাটের থেকে নিয়ে আসবে তখন ওই জায়গায় একটা হাসিল দিবে। ওই শহরের হাটে যখন আসলো, যখন শহরের কাস্টমাররা ওই হাটে যে যখন আবার গরুটা কিনে নিয়ে আসবে তখন আবার হাসিল দিতে হবে। মানে একটা গরু 1 লাখ টাকার একটা গরুর মধ্যে 1 লাখ টাকার একটা গরু কিনতে যায় দেখা গেছে 2 বার হাসিল দিতে হয়, 2 বার হাসিলে প্রায় 8 থেকে 10,000 টাকা চলে যায়। এখানে একটু জেনে নেই, সেটা হচ্ছে যে অন্যান্য সময় যে সাপ্তাহিক হাট বসে যে বছরের অন্য সময়গুলোতে, তার বাইরে এই সময় কি হাসিল একটু বেশি দিতে হয়? জি, আপনার অন্যান্য সময় গ্রামের হাটগুলোতে হয়তো বা গরু প্রতি 1,000 2,000 টাকা হাসিল নেয় গরু প্রতি, আর শহরের হাটে নেয় হচ্ছে 3% 3.5% হাসিল, আর কোরবানির সময় সারা বাংলাদেশ ব্যাপী 5% হাসিল নেয়। তো হচ্ছে এই যে 5% হাসিল নেয় মানে আপনি 1 লাখ টাকার একটা গরু না, কিন্তু সেটা একাধিকবার কেন? মানে ওই যে এই যে জায়গায় তো মধ্যস্বত্বভোগী আছে যে ব্যাপারীরা যার কারণে হচ্ছে, ব্যাপারীরা তো না কিনে আনলে শহরের লোকরা তো আর গ্রামে যেয়ে সবাই কিনে আনতে পারবে না। তো এই যে একটা 1 লাখ টাকার গরুতে অদৃশ্যভাবে 10,000 টাকা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু কারো হাত নাই, এটা ব্যাপারীর কিন্তু দোষ না, এটা কিন্তু বিক্রেতারও দোষ না। যে কৃষক গরুটা লালন পালন করলো, 1 লাখ টাকার গরু যে অদৃশ্যভাবে ঢাকায় আসতে আসতে ভোক্তাদেরকে 10,000 টাকা দিতেই হবে, যদি ব্যাপারী বলে লাভ করব না তারপরেও তো এই 10,000 টাকা দিতে হবে তাকে। তো 10% ইনক্রিমেন্ট ইন দ্য প্রাইস ইজ হিউজ। তো এইটা যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি, এই জায়গায় যদি হাসিলের ব্যাপারটা যদি আরেকটু কমানো যায়। আপনি চাঁদাবাজির থেকেও হাসিলের ব্যাপারটা কি বেশি গুরুত্ব দিচ্ছেন দাম বাড়ার ক্ষেত্রে? আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আমাদের তো প্রত্যেকদিন এই সিজনে ট্রাকে ট্রাকে গরু আসতে থাকে আমাদের বিভিন্ন জায়গা থেকে। তো কথা হচ্ছে আমরা দেখছি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চল থেকে এক ট্রাক গরু আসলে 1,000 থেকে 1,200 টাকা চাঁদা যায় বিভিন্ন জায়গায়, 3-4টা পয়েন্ট। একটু ইমরান ভাই একটা বিষয় একটু জানি যে আপনার নর্মাল টাইমে আপনার কুষ্টিয়া থেকে ঢাকা আসতে গরুর ট্রাকে কত খরচ হয় আর কোরবানির সময় কত খরচ হয়, মানে এই জিনিসটা কিন্তু দেখবেন যে ব্যবধানটা আসলে কত। কুষ্টিয়া থেকে ঢাকায় আসতে নরমাল সময় 18 থেকে 20,000 টাকা লাগে, বাট ওই সময় যেহেতু ডিমান্ড কম থাকে এর জন্য এই পার্টিকুলার টাইমটাতে ডিমান্ড হিউজ বেড়ে যায়, এটার জন্য আমাদের ট্রাকের ভাড়াটা বেশি লাগে, বাট এটা চাঁদাবাজির জন্য না। এই যে ভাড়াটা বেশি লাগে সেই ভাড়াটা কিন্তু আলটিমেটলি ওই গরুর উপরে পড়ে, প্রায় 10,000 টাকা আমাদের ট্রাক ভাড়া বেশি নেয় ট্রাক মালিকরা, বিকজ তখন সাপ্লাই থেকে ডিমান্ড অনেক বেশি থাকে এটার জন্য। কিন্তু এক গাড়ি কুষ্টিয়ার থেকে ঢাকায় আসতে নর্মাল সময়েও আমাদের 700-800 টাকা চাঁদা যায়, কোরবানিদের সময় 1,000-1,200 টাকা চাঁদা যায়। তো এক গাড়িতে আমাদের 15 থেকে 20টা গরু আসে, তো 15টা গরু যদি আমরা ধরি তাহলে গরু প্রতি 100 টাকা চাঁদা, নট এ বিগ ডিল। বাট হাসিলের ব্যাপারটা গরু প্রতি 10-15 হাজার টাকা বেশি, ইটস এ হিউজ ডিল। মানে আমরা সবসময় চাঁদাবাজির কথাটা বলি, বাট আসল পয়েন্টটা আমরা কখনো। আপনি সেখানে পরিবহন কস্টকে নিয়ে আসলেন, সেটা দেখালেন। আরেকটি ব্যাপার আমি একটু জানি নেই আপনার কাছে, সেটা হচ্ছে যে ত্যাগের মানসিকতা নিয়ে তো কথা হলো, প্রফিটের মানসিকতা শব্দটা ব্যবহার করেছি, কিন্তু সেটার আলোচনাটা এখন একটু জেনে নেই। যে একজন গরু বিক্রি করবেন, হ্যাঁ, তিনি যখন বসে থাকেন
এরকম একটি অভিযোগ আমরা পাই যে পরে দেখা যায় যে তার আসলে লাভের গুড় পিঁপড়া খাওয়ার মতো অবস্থা হয়, যে উনি নিয়ে বসে থাকেন সেই একদম চাঁদ রাত পর্যন্ত, না তার আগে দাম ছাড়তে চান না, কিন্তু চাঁদ রাতে গিয়ে দেখা যায় যে তিনি আসলে অনেক কমে ওই গরুটা বিক্রি করতে বাধ্য হন, বা তখন আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা দেখি যে কান্নাকাটি পর্যন্ত হয়ে যায়, আমরা সেগুলো আমাদের ফুটেজের মধ্যে নিয়ে নেই, ধারণ করি। সেই জায়গাটা আসলে তাহলে তারা আগে থেকে এটা কেন চিন্তা করেন না, ওই প্রফিটের মানসিকতা নিয়ে কেন বসে থাকেন? আসলে এই জায়গায় এইভাবে ঢালাওভাবে বলা যাবে না, ঢালাওভাবে আমি একদম বলছি না, কিন্তু যাদের ক্ষেত্রে হচ্ছে তারা তো শেষে ঠকে যাচ্ছেন না। এই জায়গায় যেমন হচ্ছে সবাই যে অতিরিক্ত মুনাফার লোভী হয়ে যে বসে থাকে তা না। এই জায়গায় দেখা গেছে যে এই বছর দানাদারের দাম, আমরা গত বছর থেকে এই বছর আমাদের ফিড কস্ট প্রায় 10% বাড়ছে। এটা স্যার খুব ভালো বলতে পারবেন, একদম পরিষ্কার। কিন্তু আমরা গরুর দাম 5% কমাইছি, তাহলে আমাদের কিন্তু 15% ডিফারেন্ট আসছে গত বছর থেকে এই বছরে। কিন্তু এটা কিন্তু আমাদের মানে ইচ্ছায় আসে না, আমরা বাধ্য হয়েছি করতে, কারণ যেহেতু যোগানের বেশি, ডিমান্ড থেকে সাপ্লাই বেশি, আমরা যদি দাম না কমে আমাদের গরু বিক্রি হবে না। এর জন্য আমরা কিন্তু এই যে আমাদের খাদ্য খরচ বাড়ছে আর আমরা 5% গরুর দাম কমাই দিছি, এটা কিন্তু আমরা অনেক খুশি না, আমাদের কিন্তু লাভ হচ্ছে না, আমাদের অনেক ক্ষেত্রে অনেক কৃষকদের লস হচ্ছে। কিন্তু যেহেতু যোগান বেশি, ডিমান্ড কম, এর জন্য আমাদের এটা আগে থেকেই করতেই হচ্ছে, এছাড়া উই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে। বাট সরকারের আসলে আমরা সরকারের কাছে দাবি করছি, আমরা স্যারকেও বলছি যে স্যার প্রয়োজন হলে সরকারের সাথে কথা বলে আমাদেরকে একটা কেজি হিসাবে দাম নির্ধারণ করে দেন। এই জায়গায় ওই ছোট গরুটার দাম নির্ধারণ করলেই তো ইনাফ, বিকজ এই ছোট গরুটাই তো হচ্ছে লেগে 98% ডিমান্ড, বাকি 2% জায়গা হচ্ছে লেগে অনেক বেশি অবস্থাশীল, তারা 5,000, 10,000, 50,000 বেশি দিলেও কিছু যায় আসে না, তাদের নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। বাট এই ছোট গরুর দামটা যদি সরকার নির্ধারণ করে, সবাই যদি ঢালাওভাবে কেজি হিসাবে বিক্রি করে, উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে, যে চিন্তা করে যে কৃষকও ঠকলো না, আবার ভোক্তাও একটা স্বস্তি পেল, আবার ভোক্তাদের কিন্তু হাটে যায় বেশি সময় ব্যয় করতে হবে না। গরু পছন্দ হয়েছে, দাম নির্ধারণ করা আছে, স্কেলে নিয়ে আসো, ওজন দাও, টাকা নাও, চলো। জি, এবং আপনাকে এই প্রশ্নটা রাখবার পেছনে একজন গণমাধ্যম কর্মী হিসাবে এটুকুই বলতে চাই যে গণমাধ্যম কর্মীদের কাজ হচ্ছে সবার কষ্টের কথাটাই তুলে ধরা, এবং সেই জায়গায় যখন আমরা দেখি যে শেষে বিক্রেতাও সঠিক দাম পাচ্ছেন না, তিনি তখন কান্নাকাটি করছেন, সেই জায়গা থেকে প্রশ্নটা করলাম যে তাহলে তারা আগে কেন করছেন না। এটা হয়েছে কি, আমি গাবতলী হাটের কথা বলতেছেন তো, গাবতলী হাটে যারা গরু নিয়ে আসে, বড় বড় গরু, তাদের আসলে মানে 2 বছর 3 বছর লালন পালন করে তাদেরও কস্টিং অনেক বেড়ে যায়। বাট তাদের কিছু কিছু ভুল আছে, তাদেরকে আমরা সবসময় বলি যে আপনারা প্রান্তিক পর্যায়ে এইসব বড় গরু পালন না করাটাই ভালো। একটা বড় গরু পালন না করে 10টা ছোট গরু পালন করে, যেটা রিস্ক ফ্যাক্টর। একটা বড় গরু যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আপনার সর্বস্ব হয়ে গেল। সময় গড়াচ্ছে, আরো অনেকগুলো আলোচনা রয়ে গেছে, সেই আলোচনাগুলো ছোট ছোট করে নিতেই চাই, কারণ আমাদের দর্শকরা হয়তো সেগুলাই শুনতে চান। আসবে ডক্টর জাহাঙ্গীর আলম খান আপনার কাছে। যে ব্যাপারটা রয়েছে যে নানান ধরনের তো কথা হলো, চাঁদাবাজি বা এই কী কারণে দাম বাড়তে পারে সেটা আমরা শুনে নিলাম। এখন এক ধরনের কথা রয়েছে যে বাংলাদেশে গরুর সারা বছরের কথা বলছি আমি, এটা পরবর্তীতে একটু মোহাম্মদ ইমরান হোসেনের কাছেও শুনতে চাই যে সারা বছর কেন এই অ্যাগ্রোগুলো কাজ করছে না, যেখানে মাংসের দাম অনেক বেশি হয়, তা নিয়ে অনেক ধরনের কথা হয়। এবং আমদানির কথা আমরা প্রায়শই বলি যে হ্যাঁ, বাইরে থেকে আমদানি করলে দেশের হচ্ছে গিয়ে এই ধরনের সিন্ডিকেট ভেঙে যাবে বা গরুর মাংসের দাম পড়ে যাবে এতটা, এরকম 800-900 টাকা পর্যন্ত কেজি হতে পারবে না। সেই জায়গায় সত্যিকার অর্থেই কি বাইরে থেকে আমদানি করাটাই আমাদের একমাত্র সমাধান? দেখুন, বাইরে থেকে যদি আমদানি করি তাহলে তো আমার দেশের টাকাটা বিদেশে চলে যাবে, এটাই সবচাইতে বড় আপত্তি আমার। দ্বিতীয়ত, বাইরে থেকে গরু আমদানি হতো 2015 আগে বাইরে থেকে গরু আসতো। পাকিস্তান আমলে প্রায় 50%-এরও বেশি গরু বাইরে থেকে আসতো। বাংলাদেশ হওয়ার পরে এটা আস্তে আস্তে কমেছে, এবং 2015 আগে যদি স্ট্যাটিস্টিক্স নেওয়া যায় তাহলে দেখা যাবে যে 15 থেকে 10 লাখ এরকম গরু বাংলাদেশে আসতো। এবং পরে 15 পরে এটা ভারতীয় সরকারের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে বাংলাদেশে রপ্তানি করা এটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি এটা কমে যায় এবং এরপরে দামটা বাড়ে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের খামারিরা এগিয়ে গেছে এবং
বর্তমানে আমরা প্রায় সারপ্লাস, আমাদের বাইরের উপর নির্ভর করতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন, কোরবানিতে তো করতে হয় না, কিন্তু বাজার পরিস্থিতি নিয়ে যেহেতু কথা বাজার পরিস্থিতি সারা বছরই আমার যা দরকার হয় সেটা এখন আমাদের বাংলাদেশে সরবরাহ করতে পারে। প্রশ্ন হলো যে এই যে দামটা বাড়ে কেন? কস্ট অফ প্রোডাকশন। এখন কস্ট অফ পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন যদি বেশি হয় তাহলে তার বিক্রি মূল্যটা বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় তখন কার্যকর চাহিদা, ইফেক্টিভ ডিমান্ড, এটা কমে যায়। আজকে যে আমরা চিন্তা করছি যে আমার গরুর কোরবানি চাহিদা কি হবে, যদি গত বছরের সঙ্গে 10% যোগ করি, এটা হলো একটা একাডেমিক চিন্তা যে 10% হতে পারে, তাইলে 1,10,00,000। যদি 5% হয় 1,05,00,000, এরকম আমার লাখ, এই আমার চাহিদা হতে পারে। কিন্তু এবছর আমাদের কিন্তু আর্থিক অবস্থা ভালো না মানুষের, এটা মাথায় নিতে হবে। এবং সেই সঙ্গে আমাদের এই যে কিছুদিন ধরে তীব্র খরায় গরুর, অনেকে বলছেন যে গরুর কস্ট অফ প্রোডাকশন আরো বেড়ে গেছে, কারণ এখানে মাড়ি মোড়ক এবং অন্যান্য, শোনেন আমার কথাটা শেষ করতে দেন, এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় এই কারণেও গরুর ক্ষতি হয়। কাজে ফার্মিংয়ের যে কস্ট অফ প্রোডাকশন সেটা বেড়ে গেছে, এবং সেটা যদি বেড়ে যায় তখন ক্রয়টা কমে যাবে এবং দামটা বাড়বে, ক্রয়টা কমে যাবে। তো ক্রয়টা কমে গেলে তো আমাদের খামারি যারা আছে তাদের খুব বড় আমার সময় লোকসান হাতে হবে। যেহেতু কম, আমি হয়তো আপনাকে আরেকবার এসে শুনতে পারবো না, সেজন্য এই প্রশ্নটা এখনই একটু করে শুনি ছোট্ট করে। সেটা হচ্ছে যে আমি কিন্তু আলোচনাটা তুলেছি এখন সারা বছরের, কোরবানির সময় না, এবং সারা বছরের আমাদের যে একটা গরুর মাংস, আমরা গরু নিয়েই এতক্ষণ কথা বলছি, যদিও এর বাইরেও তো আসলে কোরবানি দেয়া হয়, কিন্তু সারা বছর গরুর মাংসের দামের কথা যখন বলা হয় তখন অনেকেই এই আলোচনাটা তোলেন যে মাংস যদি সেটা প্রসেসড হোক, মাংসটা যদি সরাসরি আমদানি করা যায় দেশের মধ্যে গরুর মাংসের দামটা কমে যাবে। সেই তুলনামূলক আলোচনায় আমদানি কস্ট বেশি হবে না আপনি কস্ট অফ প্রোডাকশন যেটা বলছেন? শুনেন, এইটা আমার কথা হলো যে আমাদের কস্ট অফ প্রোডাকশন কমাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি যখন বাংলাদেশে যখন বেশি দাম দিয়েও যখন গরুর মাংস কিনি তখন টাকাটা আমি আমার খামারিদেরকে দিচ্ছি, আর যখন এটা কম দামেও যদি বাইরের থেকে আনি তাহলে আমার টাকাটা দিয়ে বিদেশি খামারি যারা তাদেরকে সাবসিডাইজ করছি। এখানে আরেকটা কথা আমার আছে, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো এদিকে যদি আমার গরুর দাম বাড়ছে, মাংসের দাম বাড়ছে, অন্যদিকে যে চামড়াটা, এই যে নৈতিক প্রশ্নটা উঠলো একটু আগে, যে চামড়ার দাম তো কম, আরো অনেক কিছু এবং এটা তো এই চামড়ার হকদার কে? গরিব মানুষ, এতিম মিসকিন, এবং এরা বঞ্চিত হচ্ছে। এইটার উপরে যদি আমার মনে হয় যে একটা গুরুত্ব দেওয়া দরকার। বাকি দুজন অতিথিকে একটু শুনে নিব। এইচএম শফিকুজ্জামান, সেক্ষেত্রে আপনি এখানে কি যুক্ত করবেন সারা বছরের ক্ষেত্রে, সেই আলোচনাটা একটু শুনে নেই। না, এখানে যেটা আমদানির কথা বলেছেন ওই জায়গা থেকে অল্প একটু বলে আসছি। সেটা হলো যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ আছে, সেখানে আমরা গরু আমদানি, মাংস আমদানি এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড করে রেখেছি, আমাদের ডিম আমদানি রেস্ট্রিক্টেড করে রেখেছি। এটার পলিসিটা কেন? সেটা হলো আমাদের ডোমেস্টিক যারা আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। ন্যাচারালি আমি যদি বর্ডার খুলে দিই, আমার এখানে একদম পরের দিন থেকে 500 টাকায় গরুর মাংস খাওয়া যাবে। কিন্তু যেটা হয়েছে যে এখানে আপনার যে এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে এবং যারা বেকার যুবক বলেন বা ইয়ে করেন, এখানে কিন্তু লক্ষ লক্ষ লোক জড়িত। এখন আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে দেখা গেল যে হ্যাঁ, আমদানি আমি করব কি করব না, এটা কিন্তু একটা পলিসি ডিসিশনের বিষয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা যেটা বলছি যে আপনার কস্ট অফ প্রোডাকশন, অ্যাকচুয়ালি কি 800 টাকা যে গরুর মাংস আমরা সবসময় খাচ্ছি, আসলে কি এটির কস্ট অফ প্রোডাকশন 800 টাকা কিনা? এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। সেটা হলো যে কাজগুলোর মধ্যে যেমন একটা স্পেশাল কাজ করা দরকার, যে আমরা যে গরুটাকে 2 বছর পালন করছি সেটি যদি 220 কেজি ওজন হয়, এটি যদি আমি উন্নত জাতের করি, আপনি শেষ করে আমি 30 সেকেন্ড একটু শুনতেই হবে, যে সেখানে 440 কেজি মাংস হবে ওই একই উন্নত জাতের। আমাকে কিন্তু ওই জায়গাগুলোতে ফোকাস করতে হবে, অর্থাৎ আমাদের উৎপাদন বাড়াতে হবে এবং সেই উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমাকে কস্ট অফ প্রোডাকশনটা মিনিমাইজ করতে হবে। সেক্ষেত্রে আপনারা দুজনেরই বললেন যে আমদানির ইস্যু না, ইস্যুটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশনটা কমাতে হবে। আমি একদম 30 সেকেন্ডে আপনাকে যে প্রশ্নটা রেখেছিলাম এটার উত্তর নিয়ে আমাকে শেষ করতে হবে, হাতে সময় নেই। সেটা হচ্ছে সারা বছর এই অ্যাগ্রোগুলো এই মাংসের যোগানদাতা হিসেবে কাজ করলে তো মাংসের দামটা কমে আসতো, কেন সেটা করা হয় না? কেন শুধুমাত্র কোরবানিকে টার্গেট করা হয়? আসলে এক একজন এক একটা জায়গা নিয়ে রোল প্লে করবে।
যেমন প্রান্তিক কৃষকরা যে একদম সংক্ষেপে শুনবো, সময় প্রান্তিক নেই। কৃষকরা যারা যে গরুগুলো লালন পালন করে তারা আসলে নিজেরাই রাখাল, নিজেরাই মালিক। তাদের বাড়তি খরচটা পার মান্থ এই গরুগুলোর মেইনটেনেন্স কস্ট খুবই 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 কম। আর অর্গানাইজড ফার্মগুলোতে তো অনেক কর্মচারী থাকে, কারেন্ট বিল থাকে, পানির বিল থাকে, এর জন্য ওভারহেড কস্টটা অনেক বেশি, যার কারণে ওই ছোট গরুগুলা যেটা মাংসের বাজার যোগান দেয় ওগুলো আসলে প্রান্তিক কৃষকরাই পালবে, এইটাই বেস্ট। এটাই বেস্ট। আমাকে শেষ করতে হচ্ছে, হয়তো আরো অনেক আলোচনা ছিল, আমরা অন্য কোনো দিন শুনে নিব, আজকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাহাঙ্গীর আলম খান আপনাকে, সেই সাথে AHM শফিকুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং মোহাম্মদ ইমরান হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনায় থাকবার জন্য, এবং যে আলোচনাটা আমরা করলাম সেখানে হয়তো সার্বিক পরিস্থিতি কিছুটা হলেও তুলে ধরবার চেষ্টা করেছি আমরা এই আলোচনার মধ্য দিয়ে, যে কিভাবে আসলে সেই গরুর মাংসের দামই বৃদ্ধি পায়, কিংবা এই যে কোরবানির সময় গরুর দাম বাড়া থেকে শুরু করে বা সার্বিক যে ব্যবস্থাপনা সেই জায়গাটায় আলোকপাত করবার চেষ্টা করেছি। বাকিটা সময় সবার জন্য স্বস্তির হোক, আনন্দের হোক, কারণ উৎসব কেন্দ্রিক যে অর্থনীতি সেটা সত্যিকার অর্থে যদি ভালোভাবে এগোতে থাকে তাহলে উৎসবটা তার তাৎপর্য খুঁজে পায়। সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।